কিছু আছে যারা মানে ট্রাবল সিচুয়েশনে ছিল বা আছে, তাদের সাথে তো আমরা কন্টিনিউয়াস এনগেজমেন্টে আছি বাংলাদেশ ব্যাংক, এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ আউটকাম দেখতে পাচ্ছি যে কিছু কিছু ব্যাংক তারা নিজেদের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এবং সামগ্রিকভাবে আমরা একসাথে কাজ করে কিছু ভালো কিছু সংবাদ দিতে পারবেন তাদের সম্পর্কে। এবং আমরা যেটা আশা করছি যে ইসলামী ব্যাংক হচ্ছে সবচেয়ে বড় ব্যাংক ব্যক্তিগত ব্যাংকগুলোর মধ্যে। ইসলামী ব্যাংকে বড় রকমের ফান্ড ডাইভার্সন হয়েছে, বড় রকমের আত্মসাৎ হয়েছে অর্থ, ডিপোজিটরদের অর্থ, পেনশনারদের অর্থ, এবং আমরা একটা প্রিলিমিনারি হিসাব অন্তত দেখতে পাচ্ছি যে 17 সালের 80% লেন্ডিং তারাই বিভিন্ন নামে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো এটার যে একটা বিশাল ক্ষতি সেটা তো একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নতুন বোর্ড দেওয়া হয়েছে তারা নিরলসভাবে প্রায় ঘন ঘন মিটিং করে এবং অনেকগুলো নতুন উদ্যোগ নিয়ে এই ব্যাংকটাকে কিন্তু টার্ন অ্যারাউন্ডের দিকে নিয়ে গেছে প্রায়। তো আমি যেটা উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা অনেক জায়গায় অনেক নেগেটিভ সংবাদ দেখি, কিন্তু যে জায়গাগুলোতে পজিটিভ ডেভেলপমেন্ট আছে সেটা ইগনোর হয়ে যাচ্ছে, সেটা আপনাদের আলোকে আসতেছে না। আপনারা সেই জায়গাটা তো একটু লাইট দেবেন, সেটাই আমাদের আজকের লক্ষ্য। তো আমরা ইসলামী ব্যাংকের যেটা আমি মনে করি যে সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট হবে, ইসলামী ব্যাংক সবগুলো ব্যাংক যদি অ্যাড করি 11টা ব্যাংকের মধ্যে, ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলো যোগফল করলে সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ সেইভাবেই 50%-এর বেশি মানে প্রবলেম অ্যাড্রেস হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য ওয়ার্ডস, কিন্তু তাদেরকে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে ইত্যাদি নতুন ইস্যু মানে যেটাকে বলবো রিক্যাপিটালাইজেশন ইত্যাদির দিকে যেতেই হবে সামনের দিকে। তো এই বিষয়ে তাদের পুরো একটা সুন্দর পরিকল্পনাও আছে। বাজারের দর কিন্তু মার্কেটের কনফিডেন্সের উপর নির্ভর করে। শেয়ার প্রাইস অলরেডি দ্বিগুণ হয়েছে, এটা কিন্তু 3 গুণ 4 গুণও হতে পারে, এটা নিয়ে কোনো আমার কিন্তু কোনো সন্দেহ নাই। কাজেই আপনারা ওই যেটা 10,000 ধরেছেন ওটা কিন্তু ইন মেনি রেসপেক্ট ভেরি কনজারভেটিভ। 20,000-ই আপনি এখান থেকে তুলে ফেলতে পারেন যদি এইটা কনফিডেন্স এবং আপনাদের যে আন্ডারলাইন ব্যাংকের যে অন্তর্নিহিত শক্তিটা সেটা যদি মানুষ বোঝে এবং মূল্যায়ন করে এবং সেটার উপর তাদের আস্থা রাখে, তাহলে কিন্তু বাজার দিয়ে কিন্তু আমরা ওই 20,000 তুলে ফেলতে পারবেন আপনারা। হয়তো আমি জাস্ট একটু বললাম যে এটা 10,000 কিন্তু ওভার স্টেটমেন্ট না, আন্ডার স্টেটমেন্ট। ব্যাংকগুলো কোনোদিনও সব সম্পদ ব্যাড অ্যাসেট জিরো করতে পারে না। আমাকে যেটা করতে হবে কি, আমাকে ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে। আলটিমেটলি ইটস অল রিলেটিভিটি, অর্থাৎ আমার অ্যাসেটের তুলনায় আমার ব্যাড অ্যাসেটটা কতখানি খারাপ। আমি যদি আমার অ্যাসেট কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারি, আমি যদি নতুন ডিপোজিট করে নতুন অ্যাসেট ক্রিয়েট করে সেটার কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, এই পার্সেন্টেজে এটা আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং একসময় এটা একটা ফুটনোটে চলে যাবে। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। এটা কি একদিনে হবে? না, হবে না। 1 বছরে হবে? না, হবে না। কিন্তু 5 বছরে, 7 বছর, 10 বছরের মধ্যে হয়ে যাবে। তো আমাদেরকে স্ট্র্যাটেজিটা কি হবে? নট দ্যাট আমি 80,000 কোটি পুরোটাই আমাকে পাইতেই হবে, পাওয়া যাবে না, দ্যাটস দ্য ফ্যাক্ট। একটা পার্ট পাওয়া যাবে হয়তো, কিন্তু আমাকে যেটা করতে হবে স্ট্র্যাটেজিটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, ডিপোজিট মোবিলাইজেশন, নতুন ইনভেস্টমেন্টের থেকে হায়ার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এগুলোকে এনে ব্যাংকটাকে আবার এমন একটা স্ট্রাকচারে নিয়ে আসা যে ওই রিলেটিভ এখন যেটা ওভারঅল হয়তো 50% অফ দ্য ব্যাড অ্যাসেট আছে সেটাকে কমিয়ে 25-এ নিয়ে আসবে, তারপর 12-তে নিয়ে আসবে, 6-এ চলে যাবে, 2-এ চলে যাবে। দ্যাটস হাউ ব্যাংকস গ্রো। এটা কোনোদিন স্ট্যাটিক হিসাবে কোনোদিন অঙ্ক মিলবে না। ডায়নামিক্স যখন আমরা নিয়ে আসবো, এটা 10 বছরের স্ট্র্যাটেজিতে নিয়ে আসবো, দেখবেন যে এটা ক্ষুদ্র হতে ছোটো হয়ে যাবে। দ্যাটস হাউ ইট উইল ওয়ার্ক।
আর এছাড়া অন্য কোনোভাবে কোনো দেশে এটা ওয়ার্ক করে না। আমি জাস্ট এক্সপ্লেনেশনটা একটু দিলাম অন্যভাবে। আমাদের লক্ষ্য যেটা হচ্ছে, যে জিনিসটা আমাদের চেয়ারম্যান সাহেব ভালো করে বলেছেন, যে কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ হতে দেবো না, সেটা এসালামেরই হোক, বেক্সিমকোরই হোক, অন্য আরও অন্যান্য গ্রুপেরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে। এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। কাজেই আমাদেরকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা। আমরা চেষ্টা করেছি এটাকে ফান্ড ডাইভার্সন যাতে না হয় কোনোভাবেই, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। সেটা আমরা হইতে দেব না, কিন্তু আমরা প্রতিষ্ঠানকে মারতে দেব না। প্রতিষ্ঠান মারা খুব সহজ, গড়তে কিন্তু অনেক সময় এবং চায়ের কাপ আমি এর হাত থেকে ফেললেই পড়ে যাবে, ওটাই গড়তে জানতো। দেখি ওই হামটি ডামটি স্টোরি আছে না, সেট অন এ ওয়াল অ্যান্ড ইউ ক্যানট পুট ইট টুগেদার। যে ডিমটা ভেঙে যায় সেই ডিমটাকে আর কেউ ক্যানট পুট ইট টুগেদার। তো ইন্ডাস্ট্রি এবং একটা এন্টারপ্রাইজ কিন্তু তাই, ভাঙতে সহজ, গড়তে পারা যায় না। আমরা সেই ভাঙতে দিতে চাইবো না, আমরা ভ্যালু প্রিজার্ভ করতে চাইবো, যাতে ওটা থেকে দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়, আমরা যেন লুজার না হয়ে যাই ইন দ্য প্রসেস। তাড়াহুড়া, ইমোশন, এগুলো মানুষকে উত্তেজিত করে, মানুষকে একটু উজ্জীবিত করে, কিন্তু ইমোশন দিয়ে কিন্তু দেশ চললে দেশের ভালো হয় না। আমাকে প্র্যাগমেটিকও হতে হবে, আবার সঠিক নীতি এবং এইগুলো বাস্তবায়ন করেই করতে হবে। আর ব্যক্তিকে আমি জাস্ট বিকজ ওই সময় হায়ার হয়েছে সেই জন্য একটা ব্যক্তি খারাপ হয়ে গেল, নট নেসেসারিলি। তাকে আমরা জাজ করতে হবে তার কোয়ালিফিকেশন আছে কিনা, তার কাজের প্রতি তার এটা কি, তার তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে, হিজ ফাইন। আমরা কি তাকে ক্ষতি করার জন্য কিছু করব না, কিন্তু অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠানে রাখা যাবে না। যারা নিজের স্বার্থে কাজ করতেছে তাদেরকে রাখা যাবে না, কিন্তু যারা নিঃস্বার্থভাবে প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবে, যোগ্য আছে, তারা অভিজ্ঞ, কেন তারা থাকবে না? তারা থাকতেই পারে। তো আমাদেরকে ওই জিনিসগুলোকে খুব প্র্যাগমেটিক্যালি দেখতে হবে। বললেই হবে না যে আগের সময় হায়ার হয়েছে সব ঢালাও শেষ হয়ে গেল, তাহলে তো বাংলাদেশ চলবে না। আজকে আমাদের যে কোনো বাহিনীতেই যাই, যে কোনো কর্মকর্তা মানে সিভিল সার্ভিসেই যাই, সবই তো ওই সময় হায়ার হয়েছে, তাই না? তাদেরকে বাদ দিয়ে কি দেশ চলবে? চলবে না। তার তো একটা প্রজন্ম, একটা প্রজন্মকে কি বাদ দিয়ে দেশ চলতে পারে? চলবে না। প্রজন্মকে নিয়েই যেতে হবে, তাদেরকেই সঠিক পথে গাইড করে নিতে হবে আমাদেরকে। তো সেই দায়িত্ব তো আমাদের নেতৃত্বদের, তাই না? ওনারা বোর্ডে আছেন, ওনারা সেটি গাইডেন্স দিবেন, ওনারা সেটি করবেন, ওনারাই ডিসাইড করবেন যে কে থাকবে কে থাকবে না, কার যোগ্যতা আছে কার নাই। অডিট হচ্ছে, সেটার মাধ্যমে এগুলো হবে। কাজে এখানে সেন্টিমেন্টাল হওয়ার কিছু নাই। আপনারা অভিজ্ঞ ব্যক্তিদেরকে অভিজ্ঞভাবে কাজ করার সুযোগ দেন। ধন্যবাদ। ছোট্ট আরো দু একটা প্রশ্ন করতে চাই, যদি আমরা কিছু সময় দেন। প্রথম বিষয় হচ্ছে স্যার, আপনি ইসলামী ব্যাংকের কথা বলছিলেন, ইসলামী ব্যাংকে স্যারও বেশি চুইয়া বললো স্যার। একই অবস্থা তো অন্য প্রায় আরো 6টা ব্যাংকে স্যার, অবস্থা খুবই খারাপ। নতুন কি কৌশল, অর্থাৎ যে কৌশল আমরা কৌশল অবলম্বন করতে যাচ্ছি, কিন্তু এখন বলবো না। এটা আমাদের সেপারেট ইস্যু হবে, হয়তো দু একদিনের মধ্যে আমাদের কাছ থেকে আবার আপনাদেরকে ডাকবো টু অ্যানাউন্স নিউ ইনিশিয়েটিভ, কিন্তু এখন বলবো না। আমরা একটা জিনিসই শুধু বলবো, আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা। এটুকু কাজ করতে হবে। কাজ করার বহুত প্রচেষ্টা হচ্ছে সর্বাত্মকভাবে। আমরা একটা একটা করে ব্যাংকে খুঁটিয়ে দেখছি। আমরা আগের মতো ইসলামিক ব্যাংকের কথাই বলছি, সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা দিয়ে তাদেরকে উদ্ধার আমরা করিনি। আমরা কাজ নিচ্ছি, বুঝিয়ে নিচ্ছি যে জিনিসটা রিফর্মটা হচ্ছে, প্রচেষ্টা আছে, তারপর একটু করে টাকা ছাড়ছি দায়বদ্ধভাবে, ঢালাও হবে না। পার্থক্যটা ওইখানে। সাপোর্ট তো আমরা দেবো না কেন? সেন্ট্রাল ব্যাংক ইজ এ গার্ডিয়ান ব্যাংক, অবশ্যই সবাইকে রক্ষা করার দায়িত্ব তাদের, কিন্তু আমি ওই ছেলে এসে ললিপপ চাইলো আর আমি দিয়ে দিলাম, সেটা হবে না। দায়বদ্ধতা থাকতো। স্যার আমার একটা প্রশ্ন স্যার, এই টোটাল যে ডিসকোর্সে এসএলএম সাহেবের শাস্তির বিষয়ে আমরা কোনো স্যার মেসেজ পাইলাম না, যে একজন মানুষ এইভাবে একটা খাতকে ধ্বংস করলো, তার বিষয়ে স্যার আমরা তো কোর্টে যাচ্ছি, লেট দ্য কোর্ট ডিসাইড অন দ্যাট। উই শুডন্ট, আমরা কি শাস্তি দেওয়ার মালিক? আমরা শাস্তি চাইতে পারবো, কোর্টের কাছে আবেদন করতে পারবো যে এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোর্ট ডিসাইড করুক। এখানে ক্রিমিনালিটি আছে,
এখানে সিভিল সুট আছে, দুটোই থাকবে এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। আমাদের কিছু বলার অধিকার সেখানে নাই, আমরা বিচার চাইব। স্যার আপনার টাস্ক ফোর্সের একটা ছোট প্রশ্ন, কোনো মিটিং কি স্যার এই যাবৎকালে করতে আমাদের টাস্ক ফোর্সের মিটিং কন্টিনিউয়াসলি চলছে, প্রত্যেকদিন চলছে। পাচার হওয়া যে স্যার পাচার হওয়া নিয়ে প্রত্যেকদিন চলছে, আমাদের এখনো মিটিং চলছে, বিদেশিদের সাথে চলছে। ইট ইজ নট, ইটস অনগোয়িং প্রসেস। প্রত্যেকদিন তো আপনাদেরকে দেখে আমরা ডিস্টার্ব করবো না, আমরা আবার যখন কিছু তথ্য একসাথে হবে তখন আমরা আপনাদের করবো। ধন্যবাদ। আমার একটা ছোট জানার বিষয় ছিল, তৈরি পোশাক শিল্পের ওনারা মানে ঋণের সুবিধা বাড়াতে চায় এরকম একটা চিঠি দিয়েছে। কিসে? তৈরি পোশাক শিল্পের ঋণের সময় বাড়াতে চায় তারা, বলছে যে এটা আমরা 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 ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে আমরা কেস বাই কেস দেখব। এটা আমরা তো কোনো ইন্ডাস্ট্রিকে মারতে চাই না, আমরা চাই যে যদি তাদের টেম্পোরারি অসুবিধা থাকে অবশ্যই আমরা দূর করার চেষ্টা করব। সেটা তো ক্লায়েন্টকে তো ভুলে গেলে হবে না, ক্লায়েন্টের সমস্যা থাকতেই পারে, ব্যাংকেও সেটা বুঝতে হবে। আমি কিন্তু আপনাদের মাধ্যমে সব ব্যাংকেই বলেছি এবং সরাসরি ডেকেও বলেছি যে ক্লায়েন্টের অসুবিধাটা কিন্তু বোঝার দায়িত্ব ব্যাংক কর্তৃপক্ষের। আমি অর্ধেক টাকা দিলাম, বাকি অর্ধেক দিলাম না, ওই প্রজেক্ট তো ফেল হবেই। সেই জন্য ক্লায়েন্টকে দোষ দিয়ে লাভ হবে না, আমাকেও দোষ নিতে হবে। কাজেই অনুভূতিটা রাখতে হবে যে ক্লায়েন্টের স্বার্থেই ব্যাংক কাজ করবে, কিন্তু ব্যাংকের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়। ঠিক আছে?